প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমরা দেশজোড়া করোনা আতঙ্কে সবাই ঘরবন্দি। এই অবস্থায় ক্লাসের বা স্কুলের পঠন পাঠন পুরোপুরি বন্ধ। সেজন্য আমরা চেষ্টা করছি ঘর থেকেই কি করে পড়াশুনোর বিষয়টা চালানো যায়। তোমরা প্রত্যেকেই সহযোগিতা করে নিজেদের টপিকগুলো বুঝে নেবে, আমরাও সেইভাবে চেষ্টা করে যাচ্ছি। আজ ব্যাকরণের একটা বিষয় নিয়ে আমরা প্রথম আলোচনা শুরু করব। মাধ্যমিকের ক্লাস 10-এর জন্য প্রথমেই যে অধ্যায় রয়েছে সেটা কারক, এবং কারক বিষয়ে প্রাথমিক আলোচনা আজকে শুরু করছি। কারক শব্দটি এসেছে ক্রি ধাতু থেকে। ক্রি এটা ধাতু চিহ্ন, যোগ নক সংস্কৃত। কারক বাংলায় যখন আমরা ব্যুৎপত্তি করি তখন নক স্থানে অক হয়, তাহলে ক্রি যোগ নক ব্র্যাকেটে অক লিখতে হবে ধাতু নির্ণয় করতে গেলে বা প্রত্যয়। সেই ক্ষেত্রে কারক শব্দটা সৃষ্টি হয়েছে ক্রি যোগ নক অক থেকে। কারক শব্দের অর্থ হচ্ছে যে কর্ম সম্পাদন করে। কর্ম সম্পাদন করার তরফ থেকে যেহেতু শব্দটার তৈরি হয়েছে, সুতরাং এক্ষেত্রে ক্রিয়ার একটা বড় ভূমিকা রয়েছে। প্রত্যেক বাক্যের মধ্যে রয়েছে একটা সমাপিকা ক্রিয়া, এবং সমাপিকা ক্রিয়ার সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের অর্থাৎ নাম পদের যে সম্পর্ক, সেই সম্পর্কই হচ্ছে কারক। আমরা কারকের সংজ্ঞা তাহলে এভাবে নিবদ্ধ করতে পারি যে বাক্যে ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদ অর্থাৎ নাম পদের যে সম্পর্ক তাই হচ্ছে কারক। বাংলায় কারক 6 প্রকার। এখানে 6টি পয়েন্টে আমি লিখে দিয়েছি। প্রথমে হচ্ছে কর্তৃকারক, তারপরে কর্মকারক, 3 নম্বরে করণ কারক, তারপরে নিমিত্ত কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। এই 6 প্রকারের কারক নিয়ে আলোচনার সময়ে আমরা এক কথায় 6টি প্রকারের কারকের বৈশিষ্ট্যগুলি বুঝে নিতে পারি একটা মাত্র বাক্য থেকে। সেই বাক্যটি আমি এখানে তুলে দিয়েছি। দেখো, রাজা রাজসভায় বসে রাজকোষ থেকে স্বহস্তে দরিদ্র প্রজাদের ধন দান করছেন। তাহলে এখানে কতগুলো প্রশ্ন কিন্তু পরপর তৈরি হয়ে ওঠে। কিরকম? কে দান করছেন? রাজা। তাহলে কে দিয়ে প্রশ্ন যখন করলাম তখন রাজা উত্তর পেলাম, এবং এই রাজা হচ্ছেন এই বাক্যের কর্তা। তাহলে তার সঙ্গে যে সম্পর্কটা সেটা হচ্ছে কর্তৃ সম্পর্ক, সেই জন্য আমরা পেলাম কর্তৃকারক। তাহলে রাজা এখানে কর্তৃকারক। কি দান করছেন? কি দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি ধন। তাহলে ধন দান করছেন, তাহলে কি দিয়ে প্রশ্ন করলে আমরা পেলাম ধন, সেটা হচ্ছে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয়, এখানে কাকেটা আসেনি প্রশ্নের মধ্যে, কিন্তু কি এসেছে, সেই জন্য আমরা উত্তর পেলাম কর্ম। এবারে কিসের দ্বারা দান করছেন? দ্বারা, দিয়া বা কর্তৃক, এই প্রশ্ন যখন ওঠে তখন হয় করণকারক। তাহলে স্বহস্তে উত্তর পেয়েছি, সেই জন্য আমরা করণকারক নিবদ্ধ করলাম। এরপরে কাদের জন্য দান করছেন? দরিদ্র প্রজাদের। দরিদ্র প্রজাদের দান করা মানে তাদের উদ্দেশ্যে বা নিমিত্তে দান করা, নিমিত্তকারক। এর পরবর্তী ধাপ হচ্ছে অপাদান কারক। কি প্রশ্নে আমরা পাবো সেটা? কোথা থেকে দান করছেন? কোথা থেকে? এখানে দেখলাম রাজকোষ থেকে। হইতে থেকে, কোনো জায়গা থেকে বিচ্যুতি, কোনো জায়গা থেকে উৎপন্ন যদি বোঝায় তখন অপাদান কারক হয়। তাহলে রাজকোষ থেকে। এবারে প্রশ্নটা হচ্ছে রাজা কোথায় বসে দান করছেন? কোন স্থানে? স্থান, কাল, পাত্র, আধার এগুলো যদি বোঝায়, এখানে স্থান কোথায়? রাজসভায়। তাহলে অধিকরণ কারক। তাহলে অধিকরণ কারকের প্রথম যে প্রধান বিষয় সেটা হচ্ছে স্থান। তাহলে কোন জায়গায় বসে দান করছেন? রাজসভায় বসে দান করছেন, সুতরাং অধিকরণ কারক। আমরা একটা বাক্যের মধ্যে কিন্তু
6 প্রকারের কারক সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে গেলাম। এরপরে আমরা যখন কারকগুলো নিয়ে আলাদাভাবে আলোচনা করব, তখন এর বিস্তারিত বিষয় জানব। প্রত্যেকটা কারক ধরে ধরে তাদের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এবারে আমরা আনুষঙ্গিক কতগুলো বিষয় নিয়ে আলোচনা করব। কারকের কতগুলো আনুষঙ্গিক বিষয় আছে, সেই বিষয়গুলো আমাদের আগে জানা দরকার। যেমন প্রথমেই আসে কারক নির্ণয় করতে গেলে বিভক্তির কথা। বিভক্তিগুলো কি? কতগুলো বর্ণ বা বর্ণ সমষ্টি, এরা বাক্যের মধ্যে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসে শব্দকে পদে পরিণত করে, বাক্যে ব্যবহৃত হতে সাহায্য করে এবং কারকের সম্পর্ক তৈরি করে। এদেরকে বিভক্তি বলে। তাহলে বিভক্তিগুলো কি কি? কয়েকটা বিভক্তি উল্লেখ করছি। এ, কে, এতে, তে, অন্তস্থয়, এগুলো বিভক্তি। বিভক্তি 2 প্রকারের। আরো অনেক বিভক্তি আছে। শূন্য বিভক্তিও আছে, যেখানে আমরা সরাসরি কোনো বিভক্তি পাই না, সেটাকে শূন্য বিভক্তি বলি। এবারে বিভক্তির বিষয়ে আলোচনা করতে গিয়ে আরেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, যে কতগুলো বিভক্তি আছে প্রত্যেকটা কারকের ক্ষেত্রেই তাদের ব্যবহার আছে। তাদেরকে বলা হয় তির্যক বিভক্তি। এই প্রকারের বিভক্তি হচ্ছে এ বিভক্তি এবং শূন্য বিভক্তি। এ বিভক্তি এবং শূন্য বিভক্তি প্রত্যেকটা কারকেই ব্যবহার হয়, সেই জন্য এদেরকে বলা হয় তির্যক বিভক্তি। এর পরের যে অনুষঙ্গটা আসে সেটা হচ্ছে অনুসর্গ। বিভক্তির পরে যে বিষয়টা কারকে খুব দরকার আমাদের, সেটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ, অনু শব্দটা থেকেই বোঝা যাচ্ছে যে অনু মানে পশ্চাৎ বা পেছনে, স্বর্গ মানে অধ্যায় বা অংশ। তাহলে পেছনে যে শব্দের পেছনে যে অংশটুকু লাগু হয়ে থাকে সেটা হচ্ছে অনুসর্গ। এই অনুসর্গগুলো কিন্তু এক একটা অব্যয়পদ এবং এরা পৃথকভাবে শব্দের পরে বসে বাক্যের মধ্যে এরাও কারকের সম্পর্কই তৈরি করে। এরা কখনোই শব্দের সঙ্গে যুক্ত হয়ে যায় না, বাক্যে পৃথকভাবে বসে এরা কি করে? কারকের সম্পর্ক তৈরি করে। যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, বিনা, হতে, থেকে, এইসব। এই অনুসর্গগুলো বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের সম্পর্ক তৈরি করে, অর্থাৎ কারকের সম্পর্ক তৈরি করে। এছাড়া আরেকটা বিষয় আমাদের আলোচ্য বিষয় আছে এখানে, সেটা হচ্ছে নির্দেশক। নির্দেশকগুলো কিন্তু অনেকটা বিভক্তির মতো দেখতে, কিন্তু এরা কারকের সম্পর্ক কখনোই তৈরি করে না। যেমন টি, টা, খানি, খানা। বহুবচনের জায়গায় যেমন গুলো, গুলি, আবলি, বৃন্দ, এগুলো। এই নির্দেশকগুলোর প্রধান কাজ হচ্ছে বাক্যের মধ্যে সংখ্যা বা বচন নির্দেশ করা। দেখা যায় যে কতগুলো বস্তু বা ব্যক্তির সংখ্যা বা বচন বা পরিমাণ নির্দেশ করার জন্য এই নির্দেশকগুলোর প্রয়োগ করা হয়। কারকের ক্ষেত্রে এর বিশেষ দরকার নেই, তবুও বিভক্তি এবং নির্দেশকের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য এর ব্যবহার করা হয়ে থাকে। আমাদের এক্ষেত্রে আরও কয়েকটি বিষয় আমাদের খুব জানা দরকার, সেটা হচ্ছে বিভক্তি এবং অনুসর্গের মধ্যে পার্থক্য, বিভক্তি এবং নির্দেশকের মধ্যে পার্থক্য। বিভক্তি এবং অনুসর্গের মধ্যে পার্থক্য হিসেবে আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয় উল্লেখ করি। বিভক্তিগুলো হচ্ছে কতগুলি বর্ণ বা বর্ণগুচ্ছ, অনুসর্গ কিন্তু বর্ণ বা বর্ণগুচ্ছ নয়, এরা এক একটি অব্যয়পদ।
বিভক্তিগুলি শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে বসে। যেমন গাছে একটি পদ বাক্যে ব্যবহৃত হলে গাছে থাকে পাখি, গাছে, গাছ যোগ এ, তাহলে এ বিভক্তি গাছ শব্দের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে। অনুসর্গগুলো কিন্তু আলাদাভাবে ব্যবহৃত হয়। যেমন দেশের জন্য তিনি প্রাণ দিয়েছেন, দেশের জন্য, এই জন্য অনুসর্গটি আলাদাভাবে বসছে। আবার শব্দ বিভক্তি সবসময় শব্দের পরে বসছে, কিন্তু অনুসর্গগুলো অনেক সময় শব্দের আগে এসে বসে। যেমন বিনা কাজে বাজিয়ে বাঁশি কাটলো সারা বেলা। এবার বিনা কাজে, কাজে তারপরে হওয়া উচিত ছিল বিনা, কাজ বিনা, কিন্তু সেখানে বিনা আগে ব্যবহৃত হচ্ছে কখনো কখনো, কবিতার ক্ষেত্রেই বেশি। বিভক্তিগুলোর স্বাধীন প্রয়োগ নেই, কিন্তু অনুসর্গগুলির স্বাধীন প্রয়োগ রয়েছে। আবার বিভক্তি এবং অনুসর্গের মধ্যে এত সব পার্থক্য থাকা সত্ত্বেও একটাই কিন্তু তাদের মিল রয়েছে, সেটা হচ্ছে এরা প্রত্যেকেই হচ্ছে কারকের সম্পর্ক তৈরি করে এবং কারক তৈরিতে সাহায্য করে। এবারে পার্থক্য, আরেকটা পার্থক্য তোমাদের এই মুহূর্তে জানা থাকা দরকার, সেটা হচ্ছে বিভক্তি এবং নির্দেশন। সবসময় মনে রাখতে হবে বিভক্তিগুলো হচ্ছে শব্দের সঙ্গে জুড়ে গেলেও বিভক্তি কারক সৃষ্টি করে, আর নির্দেশকগুলো কখনো জুড়ে গিয়ে অথবা আলাদাভাবে ব্যবহৃত হলেও এরা কখনোই কারকের সম্পর্ক তৈরি করে না। এরা কিন্তু বাক্যের মধ্যে বস্তু বা ব্যক্তির সংখ্যা বা পরিমাণ নির্দেশ করে। তাহলে আজ এই পর্যন্তই। এর পরবর্তী ধাপে আমরা আসব বিভিন্ন কারকের বিস্তারিত পর্যালোচনা নিয়ে। আজ তবে এটুকুই থাক, এরপরে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত তোমাদের এই প্রাথমিক পড়াশোনাটা চালিয়ে যাও। ধন্যবাদ।